আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের বিশ্বের প্রধান শিরোনামগুলো শুরুতেই জানিয়ে দিচ্ছি। জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমানবন্দরে হামলা হুতিদের। এবার আন্দোলনে যোগ দেবেন ইমরান খানের দুই ছেলে। শতবর্ষ পার করলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ। ইসরায়েলের সমালোচনা, জাতিসংঘে বিশেষ দূতের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ব্রাজিলীয় পণ্যে 50% মার্কিন শুল্ক। অভিভাবকত্ব মেনে নেবেন না লুলা। চলুন দর্শক, এবার জেনে নেওয়া যাক বিস্তারিত খবর। দখলদার ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। চলতি সপ্তাহে লোহিত সাগরে দুটি বিশাল আকৃতির ট্যাঙ্কার জাহাজ ডুবিয়ে দেয় তারা। এর মধ্যেই ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হামলার চেষ্টা চালালো। ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বৃহস্পতিবার জানিয়েছেন তারা গুণগত সামরিক অভিযান চালিয়েছে। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগে ভূপাতিত করা হয়েছে। অপরদিকে সমুদ্র নিরাপত্তা বিষয়ক একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে হুতি ইটারনিটি সি নামে একটি জাহাজের 6 ক্রুকে জিম্মি করে নিয়ে গেছে। গত সোমবার জাহাজটিতে হুতিরা হামলা চালায়। এতে 4 নাবিকের মৃত্যু হয়। জাহাজটির হামলার পর মঙ্গলবার ডুবে যায়। এতে মোট 25 জন ক্রু ছিলেন, যার মধ্যে কয়েকজনকে সাগরে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। ওই ক্রুদের 11 জন এখনো নিখোঁজ, যাদের মধ্যে অন্তত 6 জনকে আটক করে নিয়ে গেছে হুতিরা ম্যাজিক সিজ নামে একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার পরপরই ইটারনিটি সিতে হামলা চালায়। এতে মাত্র কয়েকদিনের ব্যবধানে দুটি বড় বড় জাহাজ ডুবির ঘটনা ঘটল। হুতিরা 2023 সালের নভেম্বরে প্রথম জাহাজ লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। ওই সময় তারা প্রায় 100টি জাহাজে হামলা চালায়। দখলদার ইসরায়েল যেন ফিলিস্তিনের গাজায় বর্বরতা বন্ধ করে সেটি নিশ্চিতে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী। পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে তার দলের আন্দোলনে যোগ দেবেন। ইমরান খানের বোন আলিমা খান এ তথ্য জানিয়েছেন। বুধবার কারাবন্দী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের পর আদিয়ালা কারাগার থেকে বের হয়ে গণমাধ্যমকে আলিমা খান জানান ইমরান খান আলোচনার সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন এবং তার পরিবর্তে একটি পূর্ণাঙ্গ প্রতিবাদ আন্দোলনের ঘোষণা দিয়েছে, যার চূড়ান্ত পর্যায়ে আগামী 5 আগস্টে তিনি পৌঁছাতে চান। উল্লেখ্য, এই দিনই তার কারাবাসের 2 বছর পূর্ণ হবে। আলিমা খান বলেন, ইমরান খান একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, জনগণকে একটি শক্তিশালী প্রতিবাদের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেছেন, যারা এই আন্দোলনের ভার বহন করতে পারবে না তাদের এখনই সরে যাওয়া উচিত। আলিমা স্পষ্ট করে বলেছেন, ইমরান খানের ছেলে কাসিম ও সুলাইমান যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় ফিরে এসে আন্দোলনে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, আমরা তাদের আগেই থামিয়ে দিয়েছিলাম, কিন্তু ছেলেরা এখন তাদের বাবার অনুমতি নেয়ার প্রয়োজন বোধ করছে না, তারা কেবল তাদের সিদ্ধান্তের কথা জানাচ্ছেন। আলিমা খান জোর দিয়ে বলেন, পুরো পরিবার PTI প্রতিষ্ঠাতার সঙ্গে ঐক্যবদ্ধ এবং প্রতিবাদ আন্দোলনে সম্পূর্ণরূপে অংশ নেবে। মালয়েশিয়ায় সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদের আজ 100 বছর পূর্ণ হলো। দশকের পর দশক ধরে রাজনৈতিক প্রভাব বিস্তার করে জীবনে 1 শতাব্দীতে পৌঁছেছেন তিনি। 9 ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ মাহাথির 1925 সালের 10 জুলাই কেদাহর আলোর সেন্টারে জন্মগ্রহণ করেন। তিনি 1981 থেকে 2003 সাল পর্যন্ত বারিসান ন্যাশনাল সরকারের নেতৃত্ব দেন এবং বিএনকে ক্ষমতাচ্যুত করতে 2018 সালের মে থেকে ফেব্রুয়ারি 2020 পর্যন্ত পাকাতান হারাপান প্রশাসনের অধীনে শীর্ষ পদে অধিষ্ঠিত ছিলেন। চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে পেট্রোনাস টুইন টাওয়ার, KL টাওয়ার, KLIA এবং পুত্রজায়ার মতো আইকনিক অবকাঠামো প্রকল্পগুলি সম্পন্ন করার জন্য তিনি মালয়েশিয়ার আধুনিকরণের জনক হিসেবে পরিচিত। মাহাথির মালয়েশিয়ার প্রথম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রোটন হোল্ডিংস BHD এর উদ্বোধন তত্ত্বাবধান করেন এবং লুক ইস্ট নীতি চালু করেন, যার মাধ্যমে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে শিক্ষা ও ব্যবসায়িক সম্পর্ক উন্নত হয়। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম মেয়াদে মাহাথির মালয়েশিয়ার অর্থনীতির উত্থানকে এশিয়ান টাইগার হিসেবে নেতৃত্ব দেন, অর্থনীতির চালিকা শক্তি হিসেবে শিল্পায়নের দিকে ঠেলে দেন। তিনি অর্থনৈতিক খাতের ব্যাপক বেসরকারীকরণকেও উৎসাহিত করেন, যার মধ্যে তেনাগা ন্যাশনাল BHD এবং
টেলিকম মালয়েশিয়া বিএইচডির মতো অনেক সরকারি মালিকানাধীন কোম্পানি অন্তর্ভুক্ত ছিল। এশীয় আর্থিক সংকট মোকাবেলায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাহায্য নেওয়ার পরিবর্তে মূলধন নিয়ন্ত্রণ এবং রিঙ্গিতকে মার্কিন ডলারের সঙ্গে সংযুক্ত করার মতো সাহসী পদক্ষেপ গ্রহণ করেন তিনি এবং তার ৯৮ বছর বয়সী স্ত্রী ডাক্তার হাসনা আলীর ৭টি সন্তান রয়েছে। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নিপীড়নের সমালোচনা ও গণহত্যার নথিপত্র প্রস্তুত করায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলবানিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের অভিযান পরিচালনার অভিযোগ আনেন। আল জাজিরার খবরে বলা হয়, আলবানিজ জাতিসংঘের অধীনস্থ অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড সংক্রান্ত বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে বৈশ্বিকভাবে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত। যদিও ইসরায়েল ও তার সমর্থকরা দীর্ঘদিন ধরেই আলবানিজের সমালোচনা করে আসছে এবং তাকে তার জাতিসংঘের পদ থেকে সরানোর দাবি জানিয়ে আসছে। আল জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলে আলবানিজ বলেন তিনি তার কাজ চালিয়ে যেতে মনোযোগী। একটি টেক্সট বার্তায় তিনি লেখেন, মাফিয়া স্টাইলের ভয়ভীতি প্রদর্শনের কৌশলের বিষয়ে কোনো মন্তব্য নেই। তিনি আরও লেখেন, আমি সদস্য রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ এবং দোষীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিতে ব্যস্ত, আর যারা এর থেকে লাভবান হবে তাদেরকেও। এর আগে বুধবার আলবানিজ ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন, তারা গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রাজিলের পণ্যের ওপর ৫০% শুল্ক বৃদ্ধির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, ব্রাজিল একটি সার্বভৌম রাষ্ট্র এবং তার গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা বিচারিক প্রক্রিয়ায় বহিরাগত হস্তক্ষেপ সহ্য করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের মন্তব্যকে সম্বোধন করে লুলা বলেন, বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রকাশ্য বিবৃতির আলোকে নিম্নলিখিত বিষয়গুলো তুলে ধরা গুরুত্বপূর্ণ। ব্রাজিল একটি স্বাধীন প্রতিষ্ঠানের সার্বভৌম দেশ এবং কোনো ধরনের অভিভাবকত্ব গ্রহণ করবে না। অভ্যুত্থানের পরিকল্পনাকারীদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম একচেটিয়াভাবে ব্রাজিলের বিচার বিভাগীয় শাখার এখতিয়ারভুক্ত এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার সঙ্গে আপোষ করতে পারে এমন কোনো হস্তক্ষেপ বা হুমকির বিষয় নয়। তিনি যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা সম্পর্কিত বিভ্রান্তিকর অর্থনৈতিক দাবিও প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেন, শুল্ক বৃদ্ধি ব্রাজিলের অর্থনৈতিক পারস্পরিক আইন অনুসারে মোকাবেলা করা হবে। তিনি লেখেন, ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের ঘাটতির দাবিটি সঠিক নয়। মার্কিন সরকারের পরিসংখ্যানে গত ১৫ বছরে ব্রাজিলের সাথে পণ্য ও পরিষেবা বাণিজ্যে $৪১০ বিলিয়ন উদ্ধৃত দেখায়। অতএব যে কোনো একতরফা শুল্ক বৃদ্ধি ব্রাজিলের অর্থনৈতিক পারস্পরিক আইন অনুযায়ী মোকাবেলা করা হবে। সার্বভৌমত্ব, শ্রদ্ধা এবং ব্রাজিলের জনগণের স্বার্থের অটল প্রতিরক্ষা হলো সেই মূল্যবোধ যা বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ককে পরিচালিত করে। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আরেকটি আয়োজন নিয়ে একই সময় একই চ্যানেলে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।